নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মুক্তি। ওর ভালো নাম বোধ হয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতি যুগী। হরিনাথ ছিল ওর স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরিযুগীর গ্রামের উত্তরে কলা বাগান ছিল মস্ত বড়। কাঁচা কলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমি নিয়ে মনোহারীর ব্যবসা করে সে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সায়, দুহাত কার 1 পয়সায় ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে করা হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতেও নেই। অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে থাকি। যাক সে কথা। হরিযুগীর বাড়িতে দুখানা বড় বড় মেটে ঘর, একখানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি, অনেক পুষ্যি বাড়িতে। দুবেলা 15-16 খানা পাত পড়ে। হরিযুগীর মা, হরিযুগীর 2টি ছোট্ট ভাই, এক বিধবা ভগ্নী আর তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা চাল, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনোদিন হয়নি। গরু দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসতো। গ্রামের মধ্যে সুন্দরী বৌজিদের কথা উঠলেই সকলেই বলতো, হরে যুগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গৃহস্থ ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্যম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মাথা ঘুরিয়ে দিত। এই গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় তুটবটের ছাওয়ায় তুত ফুলের মাদকতার সুবাসের মধ্যে সিক্ত বসনা গৌরাঙ্গ বধূকে ঘোড়া কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুত ফুল সুবাস ছড়াবে কি করে? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয়কে নয় করবার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও সে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায়ই ছিল না। এখানে তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দোকে। বধূটির সন্ধান করবার লোকও লাগলো। হরিযুগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁয়ে ফেলে বলেছিল তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শকও তার নেই। এই ঘটনার কিছুদিন পরেই তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া, গ্রামের মধ্যে তারা অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার।
বড় গোসাইয়ের ছেলে রথিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার পাককালে, শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটা বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল, খুব সম্ভবত তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকতো, দেশের ঝি বউদের সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর উপর থেকে সরিয়ে নিল, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই সে দেখল বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বড় পথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতি অপেক্ষা না করেই তার কোমল হাত কানে ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে ওঠো, কোনো লজ্জা করো না, উঠে দাঁড়াবার চেষ্টা তো করো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল নিস্তারিণী। সে ছিল যুগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধানও ভাঙতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্ম সে ছিল অনলস, অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, তেমনি সাহসিকতাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো, রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে একচোরা সুপক্ক চাপা কলা ও নিজের হাতে তৈরি বাঁশশলা ধানের খোয়ের মুরগি পাঠিয়ে দিল গোসাই বাড়িতে। বললে, আমার ছেলেকে দিও এসে গিয়ে। নিস্তিরানি সেই থেকে একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিল। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেও নি। রতিকান্ত কলকাতাতে মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণী 2-3 দিন ধরে চোখে জল থামেনি। এই সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতেই গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকতো। সব জিনিসই ছিল সস্তা। নিস্তারিণীর বাড়ির পশ্চিম উঠানে ছোট্ট একটা ধানের গোলা ছিল। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেকেই সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় বাড়ুজ্য বাড়ির মেয়ে খান্তমণি এসে বললে, ও যুগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্য বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথাই বলে না। সে বললে, কি দিদিমণি? নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইল। বাড়ুজ্য বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমণি? একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আমাদের ঘরে একদম চাল নেই, বাদলায় শুকোচ্ছেই না। কাল ভেনে 2টো চিড়ে হয়েছে। তোমাদের ঘরে কি চাল আছে? কাটাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখল তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, তারাও দিদিমণি, দেবানি, চাল ঘরেই আছে। শাশুড়িকে লুকিয়ে দিতে হবে, দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুক গে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? আর একবার বাড়ুজ্য বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নামডাকলা খান্ডার বউ।
শাশুড়ির সঙ্গে প্রায় ঝগড়া বাঁধাতো। কেরোসিনের ডেমি ধরে শাশুড়ির মুখ পুড়িয়েও দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারত না। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছাওয়ায় নঠাকুরন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও গিয়ে বললে, নঠাকুরন আসুন, আমাদের বাড়ির দাওয়ায় বসবেন। বড় বউ বকেছে বুঝি? নঠাকুরন সুচি বেয়ে, তাছাড়া আর বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়িতে আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতে শোবে, সেদিন ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল লাগেনি যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললেন, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলে এস্তক রক্ষা রাখবে না। আসুন, আপনি আমার বাড়িতে আসুন। এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথে? নগিন্নি বাড়ি নিয়ে গিয়ে সে নিজের পায়ে ধুয়ে পিড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি নঠাকুরুন এ বাড়িতে কোনো কিছুই খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে মায়ের হাত ধরে নিয়ে গেল। তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে একছড়া মর্তমান কলা তাকে হাতে দিয়ে বললেন, নিয়ে যান দয়া করে, আর তো কিছু নেই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষের হাতে আর কিছুই দিতে পারিনে। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো, ওইসব না। একরকম আলতা উঠেছে, আর জমিদার বাড়িতে দেখে এলাম, কলকাতা থেকে এনেছে। জমিদার মশাইয়ের ছেলে শিশিনিতে থাকে, কি একটা নাম বললে ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাঠির আগায় তুলে দেয়া, তাতে করে মাখাতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। দাম কত? 10 পয়সা। হ্যাঁ গো, আনবে এক শিশিনি আমার জন্যে? দেখবে এখন, গোটা 5 টাকা যদি মুনাফা রাখতে পারি তবে এক শিশিনি আলতা তোমার জন্য ঠিক এনে দেব। এভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধনদ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেইনি। আলতা পরবার সময় যে দেখতো সেই অবাক হয়ে থাকতো। হাজারি বুড়ি মাছ বেচতে এসে একদিন বললে, হ্যাঁ বড় বউ, ও কি শিশিনিতে কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পড়তে বসেছিল। একগাল হেসে বললে, এ আলতা দিদিমা, এরে তরল আলতা কয়। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল, শিশিনিতে আলতা থাকে কখনো শুনিনি তো। কালে কালে যে কত দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী পৃথিবীর মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ার ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই।
হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিন জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে বিধবা জা, জায়ের এক মেয়ে এক ছেলে। 35 বছর আগে সেই উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটি আজ রোগগ্রস্তা, শীর্ণ কায়া, মলিন বসনা পৌড়ার মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সেই গোয়াল বরাত গরু, গোলা বড়া ধানও অন্তর্হিত হয়েছে। ঘরের চালের খড় নেই, 3-4 জায়গায় খুঁটি পচে গিয়েছে। বর্ষার জল আটকাই না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিক ঢেকে রেখেছে। মাটির দেওয়ার খানিকটা ভেঙেও পড়েছে। পয়সার অভাবে সারানোও হয়নি। বহু কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের শ্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সে সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগে এক ভাদ্র মাসে খুব বৃষ্টি পড়ে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানেই মারা যায়। কেন মারা যায় তার কিছুই জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুরমা নাতিকে খুঁজতে বার হচ্ছে, এমন সময় বেলডাঙ্গার দুজন মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজরে কলা বাগানের ধারের পথে কাদার উপর পড়ে আছে। দেহে বোধহয় প্রাণও নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যিই উপর হয়ে পড়ে আছে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে খানিকটা জায়গা রাঙা, খানিকটা জলে বৃষ্টিতে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়ছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার দুদিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়ির উপার্জন সক্ষম পুরুষ মানুষের মৃত্যুর পর বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগল বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসর সে বিধবা স্ত্রী এবং 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণী ডাক দিল, পিন্টু, ও পিন্টু। পিন্টু উঠোনের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাম্মা, তোর মাকে একবার ডেকে দে তো। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে মা, ডাকছো কেন? আজ আমি 2টো ভাত খাবো, বল তোর ঠাকুমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললেই অমনি ভাত, খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে এক গাল খই কি চিড়ে ভাজা যা হয় দে, এখন খিদে মরলাম। হ্যাঁ, আমি তোমার জন্য বামুন পাড়ায় বেরোই লোকের দৌড়ে দৌড়ে। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো না বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের তফাৎ তাই সেভাবে এক এক সময়। তার একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো না তার। আশ্চর্য। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললেন, বলি বৌমা, তোমার আক্কেল খানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্য, ভাত খেলেই হলো অমনি।
বলি স্বামী খেয়েছো, পুত্তুর খেয়েছো, দেওর খেয়েছো, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পুত্তর সে তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো 3টি বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ড বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবিনি বলা দিচ্ছি এবেলা। এই সংসারে যে খাটবে সেই খাবে। আমরা সবাই মায়ে যে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলি এই সংসার চলে? তার উপর আবার সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবে না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামনে রাখতো, তার এই বাড়ি শুদ্ধ লোক খাওনি? সেই কলা বাগান তদ্দির করতে গিয়ে বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মণিহারির ব্যবসা গোচালে, এখন আমার বসিয়ে খেতে দেবে কিনা তাই ভাবছো? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই হয়ে খেয়ে গেল। ডাইনি রাক্ষসী আমার সংসার প্রতিষ্ঠিতে জ্বলে পুড়ে গেল। নইলে কি না ছিল, গোলা ভরা দান ছিল, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল নাকি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলায় এই সংসারের একমাত্র উপার্জন সক্ষম পুরুষ। বলায়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝায় দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এই ব্যবসা করে সে 50টা টাকা জমিয়েছে, যার পুরোটাই সে মাকে এনে দিয়েছে। নির্মলা আবার সেই টাকাটি থেকে 20 টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এনে গ্রামের ব্রাহ্মণ পাড়ায় তা বিক্রি করে, তাতে সামান্য কিছুই লাভ হয়। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনও দুপুর রোদে সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তে চাষা গায়ে হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করে এনে ব্রাহ্মণ পাড়ায় বিক্রি করে। নির্মলাও অবশ্য নিজে বসে থাকে না। 3 গাঙ্গুলি বাড়িতে ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা পায় সে। সুতরাং এই সংসারে নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজেও পয়সা আনে। বলাইয়ের পয়সায় ও ঠাকুমার দুধের যোগান দিয়ে কিছু আয়ও করে। নিস্তারিণীর শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগের ক্ষুধার মতো অবোধ বালিকার মতো থাকে। হরিযুগু বেঁচে থাকলে তার যে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কেউ নেই এই সংসারে। নির্মলার বয়স 35-36, বেশ ধপধপে সাদা, কৃষ্ণাঙ্গী, মুখ চোখও ভালো। মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটিতেও পাক ধরেনি। যুগীদের বাড়ির মেয়েরা সাধারণত সুন্দরী হয়েই থাকে। নির্মলার মেয়ে তার থেকেও বেশি সুন্দরী। তারা বলায়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাক্ষসে ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেননি?
নির্মলা বললে, সে তো তুমি ওনাকেই বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি দুটি ভাত। না, আজ না। তোমার গাল ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি করে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো, বেলা হলো, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে আর তাকানোই যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবারও কেউ না থাকায় দিন দিন ওর অবস্থা আরও খারাপ হয়ে উঠছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাতও কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, দুটো পেয়ারা পেরে আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বললে, খবরদার, যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছুঁয়াচে রোগ। ছেলেকে বসে আছে ডাইনি, আবার নাতিকেও খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদে প্রায় রাঙা হয়ে উঠেছে উঠোনের আম গাছটা, বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়ে চিচি করে প্রথমে ডাকলো, পিন্টু, ও পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা, আমার জন্যে সেই পেয়ারা এলি? না ঠাম্মা, আনিসনি, ছেলে মানুষ ভুলে গিয়েছিস, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলো, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এই সময় বাড়িতে কেউ থাকে না। আবার দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে এলে। সে বললে, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলে? নিস্তারিণী চিচি করতে করতে বললে, কাতরে কাতরে বলে গেলাম, তা যদি তোমাদের একজন উত্তর দেবে। একজন এমন রুগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতোই ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোলে, পাশেই ওর শ্বশুর বাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী, এই মাত্র শ্বশুর বাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুরগি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুরগি খেতে দেব। এই জন্যেই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্যে সেখানে বসতে আসেনি। সুতরাং সে একটু বিব্রত হয়ে বললেও, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুরগি মেখেছে, নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে। ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে, একটু ডেকে দিয়ে যা দেখি। পরে একটু সুর নরম করে বললে, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয়, আমার নাম করিস নে যেন। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাম্মা টের পেলে বকে আমাকে ভূত ছাড়াবে। চললাম আমি। ও বৌদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে উঠোনে দাঁড়িয়ে বললে, বলি, ডাকের পর ডাক কেন অত? আমার সংসারে কি কাজকর্ম নেই, না তোমার কাছে বসে থাকলে চলবে?
কি বলছো বলো। নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, ভাত না খেলে চলে না। তবে আমি কি খাবো, খিদে পায় না। আমি জানি নে, আদিক্ষেতের কথা শোনো, খিদে পায় তো আমি কি করব? ঠাম্মা এলে বলো, ঠাম্মা না বললি আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়, একটু দেখে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করছে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছো, এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতি নেই বৌমা, তা দে ডেকে, কিচ্ছু হবে না, দে একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না না, হবে না, তোমার পাণ্ডুক রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, এলি আমারই যাবে, তোমার কি। কথা শেষ করে পুত্রবধূ মুখ ঘুরিয়ে চলে গেল। নিস্তারিণীর চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল, ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিল। এমন কথাও লোককে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলোগুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাতভেহে কালী, তার মঙ্গল করুক, মঙ্গল করুন। সে না তার ঠাকুরমা? বৌমা বলে গেল কি না, গেলে তারই যাবে। সন্ধ্যার পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্নমহত হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে, ছোট বউ? তুই আবার কেন আমায় ছুলি, তোর পাছে পাণ্ডুর রোগ হয়? আজ আমার বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো দিদি, চুপ করো, সবই তোমার কপাল। প্রীতিমের মতো বউ ছিলে, সব তো দেখেছি। সবার চরিত্রের সম্বন্ধে কেউ কখনো একটা কথা বলতে পারেনি কোনো দিন। কেন? দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পা থেকে বেগুন পোড়া মেখে খেত, আর আজ আমি হয়েছি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা আমি সব জানি, এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, দুটো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি নিয়ে আসি, তাই খাও। শোন ছোট বউ, অভিলাষ আজ বড় মুড়কি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না, গুড়ের মুড়কি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিগে, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রের মতো পড়ে থাকো। শুনছো কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর খাতি হবে না। বালাই আর কত রোজগার করবে, বলাই আর কত রোজগার করবে, কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়েই মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক বিষয়ে একেবারে নিষ্ক্রিয়। তবুও 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন জ্বরের ঘোরেই চমকে গেল। সেখানে যে তাদের গোলায় ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের দিন গোলা থেকে 25 টাকা ধান বিক্রি হয়, 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল,
টাকায় 3.5 সের হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বৌমা, তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছায় তোমার তো কোনো অভাব নেই, গোলা আরও উদলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালেরই খণ্ডার, কাউকে কিছু জিনিস দেয়া তিনি পছন্দই করতেন না কখনো। কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্য রকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেই সব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ দিয়ে বললে, ও দিদি, খেয়ে না ওইটুকু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সবাই খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাটা ধানের চিড়ে কুটতে হবে বাড়ুর জেদে। তারপর আবার সে একা, সেই একা। সারা দিন রাত আজ 1টি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কতদিন যে কাটলো নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতেও দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোগ বাঁশঝাড়ে, আম গাছের মাথায়, তেলাকচু লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাঁটা শাক কমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞাসা করলে, বৌমা, এটা কি মাস? সে খোঁজে তোমার দরকার কি? বলো না বৌমা। শেষা ভাদ্র, তোমার কি হুঁশ পড়ে আছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে তা যদি একটা কথা বলে। বিকেলে ও পাড়ার বুধু গোয়ালের মা দেখা করতে এসে বললে, ও মা, এই কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়েছে আসেনি। বলি, শুনছি বড্ড আসুক, একবার দেখে আসি। উদ্রি হয়েছে পেটে, পেট যে ফুলে উঠেছে। সোনার পিতিমের চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালে বেশ মনে আছে। রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারার আর কিচ্ছু নেই। এমন নক্কি বউ, আহা, তার এক কষ্টও ছেলে অদৃষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিষ্প্রিয়, উদাসী হয়ে পড়েছে। এইসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন বলছে। সেখানে সে বড় বউ তো কোন খালে মরে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে করে। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয়ও না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি? চুপ করো, 2 তালের বড়া গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে। কতকাল খাইনি, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না,
রান্নাঘরে খই বেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে একেবারে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণই হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার রোজ বুড়ির কাছে বসা চাই, অমন ফুলে ঢুয়োল হয়ে উঠেছে, পাপের দেহ তাই কষ্টে পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন করে বলিস নে বউ, মুখে পোকা পড়বে। সতীলক্ষ্মী মেয়ের নামে কিচ্ছু বলো না, তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখ দিয়ে বের করিস কি করে? আজ না হয় অমন হয়ে গিয়েছে, ও যে কি ছিল তা আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু চিরকাল ঝক্কি ওই পুয়েছে। দেওরকে মানুষ করা, বিয়ে থাওয়া দেয়া, ও না থাকলে সংসার টিকতো না। আজই না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বলল, হোকগে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর উপর আমার একটুখানি ছেদ্দা নাই, যতই বলো। ও খেয়েছে? কি বললিস বৌমা? ও খেয়েছে? যার অদৃষ্ট সে চলে গেছে, কার দোষ দেবো? তাহলে তোকেও বলতে পারি, তুই স্বামী খেয়েছিস। এ কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে গিয়েছে। নিস্তারিণী এবার উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না, একবার চেতনা সজাগ হয়ে ওঠে। তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা, ওর সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউ আসতেই চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাওয়ার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব। নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের মধ্যে, বললে, তা দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বলল, ঠাকুর ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান, আজও ঠিক তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা কমেই খারাপের দিকে ঝুঁকল পরদিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোন বিস্মিত পদ্মে ফিরে গেল তার যৌবনের দিনের দেশে। বাড়ুজ্যেদের নগিন নিয়ে এসে হেসে হেসে বলছেন, আজ আমায় 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? সেসব লোক কতকাল চলে গিয়েছে। তারা যেন এসে দিনরাত তার বালিশের চারপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বের শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, হো বড় বউ, কলার বিক্রির দরুন টাকাগুলো তুলে রাখো, আর এই যে ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এক অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে। নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্যি। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতীলক্ষ্মী স্বর্গে চলে গেল, বৌমা পায়ে ধুলো নে। তারপর সে নিজে ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়।
বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। আমার এই গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে বিশ্বাস করার জন্যে। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো সাহিত্যিকের অন্য কোনো গল্প নিয়ে।